আচ্ছা, তোমাদের রোল কলটা পরে করো, একেবারে লাস্টে একটু মনে করাই দিও। আমরা বিলাসী গল্প পড়তে যাচ্ছি। বিলাসী গল্পটি লিখেছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। বাংলা সাহিত্যের তিনজন গদ্য লেখক খুবই বিখ্যাত। তার মধ্যে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় আর রবীন্দ্রনাথ ঠাকুর। এদেরকে বাংলা কথা সাহিত্য তথা গদ্য সাহিত্যের তিনটা পিলার হিসাবে কল্পনা করা হয়। এটা ছিল বাংলা গদ্যের প্রাথমিক বা সূচনাকালের দিকে তিনজন বিখ্যাত গদ্য লেখক। এর পরবর্তীতে তিনজন আসেন খুব ভালো মানের গদ্য লেখক। তাদেরকে বলা হয় তিরশোত্তর বাংলা গদ্য লেখক, মানে 1930 সালের পরবর্তীতে তাদের আগমন ঘটে। এই তিনজন হচ্ছেন বন্দ্যোপাধ্যায়। একজন হচ্ছেন মানিক বন্দ্যোপাধ্যায়, আরেকজন হচ্ছেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, আরেকজন হচ্ছেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। এরপরে 1947 পরবর্তী বাংলা গদ্য লেখক যারা, তাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন সৈয়দ ওয়ালিউল্লাহ, শওকত ওসমান, তারপরে আবুল কালাম শামসুদ্দিন। তাহলে আমরা সেই প্রাথমিক পর্যায়ে যে গদ্য লেখক, তাদের মধ্যে শরৎচন্দ্র, তার একটা উপাধি আছে কথাশিল্পী। শরৎচন্দ্রের একটা উপাধি আছে, কিন্তু তিনি কথাশিল্পী। রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি কি বলতে পারো কেউ? রবীন্দ্রনাথ ঠাকুরের উপাধি কেউ বলতে পারো? ভানুসিংহ ঠাকুর। বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপাধি সাহিত্য সম্রাট। এগুলো কিন্তু লাগবে, স্যারও লাগবে। তারপরে এই পরীক্ষা, সামনে যে পরীক্ষা তোমাদের সেখানেও লাগবে। এই উল্লেখযোগ্য বিষয়গুলো জানা দরকার। তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্ম হচ্ছে 1876 খ্রিস্টাব্দে হুগলি জেলার দেবানন্দপুর গ্রামে। এই তথ্যটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তার মৃত্যু সালটি হচ্ছে 1938 খ্রিস্টাব্দ। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মূলত উপন্যাসিক হিসাবে বিখ্যাত, মানে উপন্যাস সাহিত্যেই মূলত তার অবদান বেশি। এরপরে গল্প লিখেছেন। তার গল্পগুলো এবং উপন্যাসগুলো বাঙালি পাঠককে এতই স্পর্শ করেছে যে বাঙালি পাঠকের মনে তিনি চিরকাল তিনি জাগরুক হয়ে আছেন। এই হচ্ছেন শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। আজকে আমরা উল্লেখযোগ্য কিছু রচনার নাম বলি, তাই না? উপন্যাস হিসাবে বিখ্যাত উপন্যাস যদি বলো শ্রীকান্ত, আর মনস্তাত্ত্বিক উপন্যাস যদি বলো গৃহদাহ। এর বাইরে আছে দেবদাস, তারপরে মেজ বউ, ওই মেজ দিদি, তারপরে আছে আর কি আছে দেনা পাওনা, তারপরে পল্লী সমাজ, তারপরে বিপ্রদাসের কথা এখানে নেই, বিপ্রদাস একটা উপন্যাস তার। এইগুলো হচ্ছে তার শ্রেষ্ঠ উপন্যাস। গৃহদাহটা মনস্তাত্ত্বিক উপন্যাস হিসাবে খুবই বিখ্যাত। আর কোথায় ভিখারিণী গল্পের কথা আছে এখানে? নাই না? আচ্ছা, যাও, গল্প কি কি আছে? গল্প নেই? যাই হোক, গেল। তাহলে এরপরে আমরা গল্পে চলে যাই। বিলাসী গল্পটি মূলত একটা মেয়ের নামে গল্পটা নামকরণ করা, এবং সাপুরের মেয়ে
সমাজের নিম্ন স্তরে যাদের বসবাস তারাই তো সাপুড়ে, তাই না? বেদে সমাজ, সাপুড়ে, মালো, এই যে শ্রেণী, এরা সমাজের নিম্ন স্তরের। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের গল্প উপন্যাসে মূলত তৎকালীন হিন্দু সমাজের বিভিন্ন কুসংস্কার, সেটা সামাজিক কুসংস্কার হতে পারে, ধর্মীয় কুসংস্কার হতে পারে, এইগুলোই মূলত সেখানে উঠে এসেছে। অমানবিকতা, এই জিনিসগুলো এখানে উঠে এসেছে। গল্পটা আবর্তিত হয়েছে কতগুলো চরিত্রকে কেন্দ্র করে। তার মধ্যে বিলাসী তো আছে, এক নম্বর আমরা বিলাসী কি নির্ধারণ করছি, 2 নম্বর হচ্ছে ন্যাড়া, 3 নম্বর হচ্ছে মৃত্যুঞ্জয়, 4 নম্বর হচ্ছে ঘোড়া। এই 4টা চরিত্রকে কেন্দ্র করে মূলত গল্পটি আবর্তিত হয়েছে। এরপরে বিলাসী সাপুড়ের মেয়ে, মৃত্যুঞ্জয় হচ্ছে কায়স্থের ছেলে। তাহলে বোঝাই যাচ্ছে যেখানে জাতপাত নিয়ে একটা বিষয় কিন্তু এই গল্পে আলোচিত হয়েছে। হিন্দু ধর্মের প্রধান যে বর্ণ কয়টা? 4টি। ব্রাহ্মণ, হিন্দু ধর্মের প্রধান বর্ণ, 1 নম্বর হচ্ছে ব্রাহ্মণ, 2 হচ্ছে ক্ষত্রিয়, 3 হচ্ছে বৈশ্য, 4 হচ্ছে শূদ্র। এই 4টি প্রধান ধর্ম। বিলাসী মূলত এই শ্রেণীতে পড়ে। মৃত্যুঞ্জয় এই শ্রেণীতে পড়ে। তাহলে হিন্দু ধর্মের মধ্যে যে এক বর্ণের মানুষের সাথে অপর বর্ণের মানুষের যে সামাজিক সম্পর্ক, বিবাহ, এই জাতীয়, এগুলো নিষিদ্ধ। ফলে এখানে সেই সামাজিক নিয়মটা লঙ্ঘন করা হয়েছে। মৃত্যুঞ্জয় পিতৃমাতৃহীন একটা ছেলে, দূর সম্পর্কের জ্ঞাতি খোড়া, তার আপনজনের মধ্যে লেখাপড়ায় খুব একটা ভালো না। তার লেখাপড়া নিয়ে মূলত ন্যাড়া ব্যঙ্গ বিদ্রুপ এখানে করেছে। ন্যাড়া হচ্ছে কোনো এক পর্যায়ে যে মৃত্যুঞ্জয়ের সহপাঠী। এখানে গল্পে বলা হয়েছে যে কবে যে সে 3rd ক্লাসে উঠেছিল এ খবর ন্যাড়া জানে না। তারপরে মানে এক ক্লাসে অনেক বছর থাকার পরে পরে দেখা যাচ্ছে সে উত্তীর্ণ হয়েছে। এইভাবেই তার লেখাপড়াটা চলেছে। স্কুলে যখন যেত সাধারণত কারোর সাথে সে কথাবার্তা বলতো না। রাস্তার এক পাশ দিয়ে বই বগল দাবা করে সে নিজের মতো যেত। তবে ন্যাড়ার জবানিতে বর্ণিত হচ্ছে এরকম যে তারাই বরং যেচে মৃত্যুঞ্জয়ের সাথে কথা বলতো। তারও একটা কারণ ছিল, কারণ পকেটে টাকা খরচ করে খাওয়ানোর ক্ষেত্রে মৃত্যুঞ্জয়ের জুড়ি ছিল না। কিছু থাকে না এরকম যে নিজের পকেট থেকে টাকা বের করে দিয়ে বন্ধু বান্ধবদের খাওয়ায়। মৃত্যুঞ্জয় ছিল এরকম স্বভাবের একটা মানুষ। এমনকি
অনেক অভিভাবক ছেলে নিজের সন্তানকে পরামর্শ দিয়েছে, বই হারাই গেছে, পরীক্ষার ফিস হারিয়ে গেছে, এই সমস্ত অজুহাত দিয়ে মৃত্যুঞ্জয়ের কাছ থেকে টাকা চেয়ে নিতে। মৃত্যুঞ্জয় নিশ্চয় এই সমস্ত ক্ষেত্রে অকাতরে সে দান করে যেত। কিন্তু যে সমস্ত অভিভাবক নিজের সন্তানকে দিয়ে মৃত্যুঞ্জয়ের পকেট থেকে টাকা নিয়েছে, তারা আবার কোনো ক্রমেই স্বীকার করতো না যে মৃত্যুঞ্জয়ের সাথে তার ছেলের কোনো সম্পর্ক আছে, বন্ধুত্বের সম্পর্ক বা এই জাতীয় কোনো সম্পর্ক আছে। এটা কোনো লোক বা কোনো ব্যক্তি ভদ্র সমাজে কেউ এটা স্বীকার করতে চাইতো না। লেখক বলছেন যে এমনই সুনাম ছিল মৃত্যুঞ্জয়ের। এটা কিন্তু ব্যঙ্গাত্মক বাক্য, আসলে তার তেমন কোনো সুনাম কিন্তু ছিল না। অনেকদিন মৃত্যুঞ্জয় স্কুলে যায় না। বন্ধু বান্ধবদের মধ্যে ন্যাড়ার মনে পড়েছে, কারণ বহুদিন এরকম গেছে যে তার পকেট থেকে টাকা পয়সা নিয়ে খেয়েছে। একটা কৃতজ্ঞতা বোধ তো থাকা চাই, সেই কৃতজ্ঞতা বোধ থেকেই মূলত সে গেছে। দিনের বেলা গেলে মানুষজন দেখতে পাবে, অন্যরা দেখতে পাবে, সমালোচনা করবে, তাই দিনের বেলা যায়নি, গেছে সন্ধ্যার পরে। যে দেখে যে প্রকাণ্ড একটা বাগান, আম কাঁঠালের বাগান, 20-25 বিঘার মতো হবে এরকম পরিমাণ। তার মধ্যে একটা পোড়ো বাড়ি, কি নষ্ট হয়ে যাচ্ছে, অনেক পুরানো বাড়ি। সেই বাড়িতে মৃত্যুঞ্জয় বসবাস করছে। মৃত্যুঞ্জয় বিছানায় শুয়ে রয়েছে, সাদা ধবধবে একটা বিছানার চাদর, সেই চাদরের উপরে মৃত্যুঞ্জয় শুয়ে রয়েছে, আর তার মাতার কাছে বসে রয়েছে বিলাসী নামের একটা মেয়ে। এই প্রথম বিলাসীকে ন্যাড়া দেখল, এবং ন্যাড়াকে দেখে বিলাসী একটু সরিয়ে গেল। এরপর মৃত্যুঞ্জয়ের সাথে ন্যাড়ার কিছু কথোপকথন হলো, সেটা তার ওই অসুস্থতা নিয়ে। তাতে বোঝা গেল 1.5 মাস মতো সে বিছানায় শুয়ে আছে, এবং বাঁচার তেমন সম্ভাবনা ছিল না। এর মধ্যে 10-15 দিন অচৈতন্য অবস্থায় ছিল। তবে যমরাজ অর্থাৎ মৃত্যুদূত যদিও এবার পেরে ওঠেনি, তবে চেষ্টার ত্রুটি কিন্তু সে করে। তবে এবার যে পেরে ওঠেনি তার পেছনে কারণ হচ্ছে ওই বিলাসী। তার কি ইঙ্গিত করলো যে বিলাসীর সেবা শুশ্রূষার কারণেই মূলত সে এবার সুস্থ হয়ে উঠেছে। তা না হলে তার যে রোগটা বা অসুস্থতা সেটা অনেক জটিল এবং অনেক বড় অসুস্থতা ছিল। এইভাবে শুনলো, অনেক কথাবার্তা হলো। হওয়ার পরে ন্যাড়া চলে আসবে, বুঝতে পারছ, জনবিচ্ছিন্ন একটা জায়গায় মৃত্যুঞ্জয় বসবাস করে। বাগান, আম কাঁঠালের বাগান, বিভিন্ন বন জঙ্গল ইত্যাদি আছে, সাপ খোপের ভয় আছে। বিলাসী একটা আলো হাতে করে কিছুটা পথ ন্যাড়াকে এগিয়ে দিয়েছিল, এবং একটা পর্যায়ে বলেছিল যে আর কিছু দূর এগিয়ে দিয়ে আসবে কিনা, একলা যেতে ভয় করবে না তো, এরকম প্রশ্ন। তখন ন্যাড়ার পৌরুষত্বে একটু আঘাত লেগেছিল, যে মেয়ে মানুষ বলে যে একলা যেতে ভয় করবে না তো। আমাদের সমাজের বৈশিষ্ট্য এরকম, আমরা মেয়েদেরকে হিসাবের মধ্যেই সাধারণত নিয়ে আসি না, ভাবি যে মেয়েরা বোধহয় তেমন কিছুই পারে না। ঠিক ন্যাড়ার মনোভাবেও কিন্তু সেটা ফুটে উঠেছে, যদিও সে স্পষ্ট করে বলেনি কথাটা, মনে মনে ভেবেছে, মুখে শুধু উচ্চারণ করেছিল যে এগিয়ে দিতে হবে না, শুধু আলোটা দাও। এইভাবে গল্পের একটা পর্যায়ে শেষ হলো। এরপরে আর অনেক দিন মৃত্যুঞ্জয়ের কোনো খবর নিতে ন্যাড়া যায়নি। এর মধ্যে একদিন মৃত্যুঞ্জয়ের সেই জ্ঞাতি খোড়া গ্রাম্যয় রটিয়ে বেড়ালো
যে গেল গেল নালতের মৃত্যুর বলে তারা সমাজে মুখ দেখাবার জোর রইল না। এবং ওই যে কুলাঙ্গার বা এই জাতীয় একটা শব্দ উচ্চারণ করলো, যে সমাজের মুখে সে চুনকালি দিল, অর্থাৎ মৃত্যুঞ্জয়কে উদ্দেশ্য করে বলছে। এটাও বলেছে যে অমন 2-10টা বিয়ে করলে খুব একটা ক্ষতি নেই, কিন্তু তার হাতে যে সে অন্ন গ্রহণ করেছে, লুচি নয়, দধি নয়, পাঁঠার মাংস নয়, তো ভাত খেয়েছে, এই যে অন্ন পাপ, এর কি আর প্রায়শ্চিত্ত আছে? বুঝতে পারছো বিষয়টা কিরকম? যে নিচু জাতের হাতের মানুষের হাতে তুমি লুচি খেতে পারো, দধি খেতে পারো, পাঁঠার মাংস খেতে পারো, তার সাথে ঘর সংসার করলেও খুব একটা দোষ নেই, কিন্তু ভাত খাওয়া যাবে। এই যে অন্ন পাপ, এই হচ্ছে এই সমাজের ভিত, এই হিন্দু সমাজের যে সোয়াশুইর যে বিষয়টি এইরকম। এবং এই সমস্যাগুলোই মূলত শরৎচন্দ্র কিন্তু তুলে এনেছেন, তুলে এনে আমাদের সামনে এনে দিয়েছেন, যে তোমরাই চিন্তা করো যে এই সমাজ কতটুকু মানে যুক্তির উপরে চলছে, কতটুকু মানে নিয়ম কানুন বা মানে বিজ্ঞানসম্মত, এটা বোঝানোর চেষ্টা করেছে। তো যাই হোক, এইভাবে গ্রামের 10-12 জন যুবককে খুড়ো একত্রিত করেছে, একত্রিত করে একেবারে বীর দর্পে সেই মৃত্যুঞ্জয়ের বাড়িতে গেল। কারণ আজকে তাদের উদ্দেশ্য হচ্ছে তারা সমাজ থেকে একটা অন্যায় দূর করবে। অন্যায়টা কি? যে মৃত্যুঞ্জয় যে বিলাসীকে বিবাহ করেছে, এইটা তারা মেনে নিতে মানে কোনো অবস্থাতে মানে প্রস্তুত না, এবং তারা বিলাসীকে গ্রাম ছাড়া করবে। নেড়া বলছে আমিও তাদের মধ্যে ছিলাম, কারণ খোড়া চলেছে ওই যে যাতে তার মৃত্যুর বংশের মানে মুখে চুনকালি না পড়ে, আর আমরা চললাম যে মানে গ্রামের যাতে বদন দগ্ধ মানে চেহারা দগ্ধ না হয়, এইটার জন্য আমরা সবাই খোড়ার পিছনে পিছনে গেলাম। মৃত্যুঞ্জয় তখন বিছানায় শোয়া ছিল। খোড়া আস্তে আস্তে, অর্থাৎ সন্তর্পণে মানে গোপনে চুপি সারে আস্তে আস্তে গিয়ে শিকলটা খুলে দিল, অর্থাৎ দরজা বন্ধ করে দিল। এরপর বিলাসীকে এমন অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করলো, যা কোনো কালে কোনো শ্বশুর সম্পর্কীয় ব্যক্তি পুত্রবধূর সামনে উচ্চারণ করতে পেরেছে বলে শরৎচন্দ্রের জানা নেই। এই ভাষায় গালিগালাজ শুরু করলো। বিলাসী তেমন কিছুই বলেনি, শুধু একবার সে প্রতিবাদের সুরে বলেছিল, বিলাসী কিন্তু তখন রুটি তৈরি করতেছিল, একবার শুধু বলেছিল যে বাবা আমাকে বাবুর সাথে নিকা দিয়েছে, অর্থাৎ এটা তার প্রতিবাদ, যে তোমরা আমাকে এইভাবে কেন মানে অপমান অপদস্থ করছো, গালিগালাজ কেন করছো, আমাকে তো বিবাহ দিয়েছে, আমি তো অসামাজিকভাবে এখানে বসবাস করছি না। কিন্তু কে শোনো কার কথা? এ কথায় কোনো আমল না দিয়ে খোড়া বিলাসীর চুলের মুঠি ধরে টেনে বের করে নিয়ে আসলো, আর উপস্থিত 10-12 জন যে যেভাবে পারলো বিলাসীকে প্রহার করলো, আঘাত করলো, এবং টেনে হিসড়ে নিয়ে গ্রামের বাইরে বের করে দিল। নেড়ার তখন মনে হয়েছিল মৃত্যুঞ্জয় কাজটা ভালো করেছে, এটা সে বলতে পারছে না, কিন্তু তারাও যেটা করছে এটাও কি ভালো? অর্থাৎ তারা যে এই মেয়েটাকে যে মারধর করতেছে, অপমান অপদস্থ করতেছে, এটাও কোন যুক্তিতে মেনে নেওয়া যায়? এই প্রশ্ন কিন্তু নেড়ার মনে দেখা দিয়েছিল। এরপর মৃত্যুঞ্জয় আর ওই গ্রামে বসবাস করেনি, বিলাসীদের বাড়িতে যেই বসবাস করেছে, এবং বিলাসীদের যে ধর্ম, যে পেশা, সাপ ধরা, সাপের খেলা দেখানো, মাদুলি বিক্রি করা, শিকড় বিক্রি করা, এই পেশাটা সে অবলম্বন করেছে।
এবং সে পুরাদস্তুর একজন মানে সাপুড়ি হয়ে গেছে। তার মাথার চুল, গোঁফদাড়ি একেবারে সেই বেদে সমাজের মতো লম্বা লম্বা। আজকে দেখলে কে বুঝবে বা কে বলতে পারবে এই সেই কায়েস্তের ছেলে মৃত্যুঞ্জয়। এটা আজকে চেনার কোনো উপায় নেই। যখন এইভাবে তারা বসবাস করছে, সাপুড়িদের যে শিকড় বিক্রি করা, মাদুলি বিক্রি করা কিংবা সাপ ধরা, এর কোনোটাতে বিলাসীর তেমন কোনো আগ্রহ ছিল না। কিন্তু মৃত্যুঞ্জয় যেন এই পেশায় বেশ আনন্দ পাচ্ছিল এবং খুব মানে মানে খুব আন্তরিকতার সাথে পেশাটা সে অবলম্বন করেছিল। বিলাসী বলতো যে আমাদের তো খাবার অভাব নেই, আমরা কেন মিশামিশি লোক ঠকাতে যাই। এই উক্তিটা কিন্তু বিলাসীর একটা অনেক বড় উক্তি বা শ্রেষ্ঠ উক্তি বলতে পারি। যে বিলাসীর মূল্যবোধটা কেমন দেখো। একটা সময় পর্যন্ত বিলাসী কিন্তু সাপ ধরা, শিকড় বিক্রি করা, মাদুলি বিক্রি করা, এই কাজগুলোতে সে স্বাচ্ছন্দ্য বোধ করেছে। কখনো তার মনে প্রশ্ন জাগেনি যে এটা ভুয়া বা এটা ঠিক নয়, মানুষ ঠকানো হয়ে যাচ্ছে, এরকম কখনো মনে প্রশ্ন জাগেনি। আজকে তার মনে কেন এই প্রশ্ন দেখা দিল? কেন দেখা দিল? সেই একই বিলাসিত কিসের পরিবর্তন হয়েছে? অবস্থানের পরিবর্তন হয়েছে। আগে সে মানে বাবার সংসারে ছিল এবং সেখানে দেখা যাচ্ছে উপার্জনের ওই ছাড়া আর কোনো বিকল্প কিছু ছিল না। ওই শিকড় বিক্রি করা, ওই মাদুলি বিক্রি করা, ওই সাপ ধরা, এই ছাড়া আর কোনো বিকল্প পথ ছিল না। বেঁচে থাকার বা জীবিকার জন্য আর কোনো উপায় ছিল না। কিন্তু মৃত্যুঞ্জয়ের সাথে বিবাহ হওয়ার পর সে কিন্তু সমাজের স্তর পরিবর্তন করেছে। সাপুড়িয়ে সাধারণত যারা তারা বেদে সম্প্রদায়ের হয়ে থাকে এবং এদের কোনো স্থায়ী আবাস নেই, এরা ছিন্নমূল মানুষ। আর বিলাসী আজকের যে সমাজে ঢুকেছে সেটা কিন্তু কায়স্থ সমাজ, অর্থাৎ বৈশ্য সম্প্রদায়, এবং মৃত্যুঞ্জয়ের কৃষিজীবী সম্প্রদায়। এদের জমা জমি আছে, 20-25 বিঘা বাগান আছে, যা বাধা দিয়ে বা বন্ধক দিয়ে যে টাকা পায় মৃত্যুঞ্জয়ের একটা বছর খুব সুন্দরভাবে চলে যায়। এমনকি সেই টাকা দিয়ে তার সহপাঠীদের প্রচুর খায়েও তার কোনো ঘাটতি আমরা লক্ষ্য করিনি। ফলে এই যে আর্থিক অবস্থার পরিবর্তন হয়েছে বিলাসীর জীবনে, এই কারণে বিলাসীর বিবেকটা জেগেছে যে আমরা কেন মিশামিশি লোক ঠকাতে যাই, আমাদের তো খাওয়ার অভাব নেই। তাহলে মানুষ মানে কি বলবো, যে অপরাধ করে বা পাপ করে অনেক সময় পরিস্থিতির কারণে, যেটা বিলাসীর এই অবস্থা থেকে বোঝা যাচ্ছে। যে মাদুলি বিক্রি করা, শিকড় বিক্রি করা মানে প্রতারণা করা, ওতে কোনো লাভ মানে কোনো কাজ হয় না। তাহলে সেইটা বিক্রি করে টাকা নিয়েছে জীবিকা উপার্জনের জন্য। তাহলে এই যে পাপ তারা করেছে সেটা কিন্তু পরিস্থিতির শিকার হয়ে আজকে যখন সেই অভাবটি আর নেই, তখন কিন্তু সেই কাজে বিলাসী যেতে চায় না। কিন্তু মৃত্যুঞ্জয় কিন্তু খুবই উৎফুল্ল, এই পেশায় সে খুবই আনন্দ উপভোগ করছে। তাহলে দুইজনের মানসিক যে অবস্থা, তার মধ্যে আমরা নিঃসন্দেহে বলতে পারি যে এখানে বিলাসীর মানসিক বা মূল্যবোধটা অনেক উঁচু। অন্তত এই ক্ষেত্রে সে অনেক কিছু গভীরভাবে চিন্তা ভাবনা করেছে। কিন্তু মৃত্যুঞ্জয় কিন্তু কম নয়, সেটা এখানে না, অন্য জায়গা দিয়ে বোঝা যাবে। সেই জায়গাটা কি? সে জাতপাত বিসর্জন দিয়ে নিম্ন শ্রেণীর একটা মেয়েকে সে স্ত্রী হিসাবে গ্রহণ করতে পেরেছে। সমাজের দিকে তাকায়নি, আপনজন বিশেষ খোড়া কিভাবে জিনিসটা নেবে এটাও সে চিন্তা করেনি। কিসের মূল্য দিয়েছে মৃত্যুঞ্জয়? তার অসুস্থ অবস্থায় সাপুড়ে সে চিকিৎসা করেছে। কবিরাজের চিকিৎসা আগে ছিল,
সাপুড়ের চিকিৎসা করেছে, সাপুড়ের মেয়ে বিলাসী সেবা করেছে নিঃস্বার্থভাবে। কোনো স্বার্থে কি করেছিল? নিঃস্বার্থভাবে। মৃত্যুঞ্জয়ের সমাজের লোক কিন্তু এগিয়ে আসেনি মৃত্যুঞ্জয়কে দেখার জন্য, এসেছিল নিম্ন শ্রেণীর সাপুড়ে যারা, তারাই। সেই যে বিলাসী যে নিঃস্বার্থভাবে সেবা করে শুশ্রূষা করে মৃত্যুঞ্জয়কে সেবারের মতো যমদূতের হাত থেকে ফিরিয়ে এনেছিল, তারই প্রতিদান স্বরূপ সে এই মেয়েটাকে বিবাহ করেছিল। এটাও কিন্তু যথেষ্ট মূল্যবোধের পরিচয় নেড়াকে ওই মৃত্যুঞ্জয় এখানে দিতে পেরেছিল। সুতরাং আমরা বলবো যে মৃত্যুঞ্জয় এবং বিলাসী দুজনই ওই সমাজে জন্মগ্রহণ করা মানুষ, ওই বাঙালি সমাজ যেটা আমরা বলছি, শুধু ওই বর্ণভিত্তিক বলছি না, বাঙালি সমাজে জন্মগ্রহণ করা মানুষ, প্রত্যন্ত অঞ্চলে বসবাস করা মানুষ, কিন্তু ওই একই গ্রামের জল হাওয়ায় মাটিতে বড় হওয়া মানুষ, কিন্তু সমাজের আর মানুষ থেকে এই দুটো মানুষ কিন্তু একটু ভিন্ন ছিল, একরকম ছিল না। এবং এদের এই মানসিক অবস্থাটা বোঝবার মতো শক্তি কিন্তু ওই সমাজের নেই, এটাও কিন্তু আমাদের বুঝতে হবে। এদিকে মৃত্যুঞ্জয়ের জীবন তো এইভাবে এগিয়ে চলেছে। নেড়া তার আমার দুটো শখ ছিল, সেটা হচ্ছে মন্ত্রসিদ্ধ হওয়া, আর একটা হচ্ছে খরিশ গোখরা সাপ পোষা। মানুষের শখের তো বিভিন্ন রূপ আছে, তাই না? কেউ বিড়াল পোষে, কেউ কুকুর পোষে, কেউ পাখি পোষে, এক একজন এক এক রকম জিনিস পোষে। সাপ পুষতে শুনিনি আমি। অদ্ভুত প্রকৃতির চরিত্র এই নেড়া, তার এই দুটো শখ ছিল। প্রথম শখটা সে পূরণ করল, সে মন্ত্রসিদ্ধ হওয়ার জন্য সন্ন্যাস জীবন গ্রহণ করল। কিন্তু বছর দুয়েক পর সে ফিরে আসলো। কি কারণে? মশার কামড় সহ্য করতে না পারার কারণে। মানে যে বনে জঙ্গলে যে তপস্যা করত, বিশেষ করে সাধারণত ভারতবর্ষে আসাম ত্রিপুরা এই অঞ্চলে বন জঙ্গলে ভরা, এবং মন্ত্রসিদ্ধ হওয়ার জন্য মানুষ সাধারণত ওই সমস্ত জায়গায় যায়। কামরূপ, কামাখ্যা, এই সমস্ত জায়গা বিখ্যাত জায়গা, মানে মন্ত্রসিদ্ধ হওয়ার জন্য। হ্যাঁ, ওই তন্ত্র মন্ত্র চর্চাকারী, ওখানে গুরু আছে অনেকে, হয়তো এরকম তাদের আস্তানায় যায় এরকম। এখন নেড়া টিকতে পারেনি দুটো যে কারণে, সেটা হচ্ছে মশার কামড়। মানে মশার কামড় সহ্য করতে না পারার কারণে সে ফিরে আসলো। একদিন সে গ্রামে পথ চলতেছিল, চলতে চলতে বিলাসীদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় দেখলো যে বিলাসীদের বাড়িতে মৃত্যুঞ্জয় বসা, এবং তার গোপ দাড়ি চুল দেখে চিনবার উপায় নেই যে এই সেই কায়স্থের ছেলে মৃত্যুঞ্জয়। সে একেবারে মানে সাপুড়ের বেশবাস নিয়ে একেবারে পুরোদস্তর সাপুড়ি হয়ে গেছে। এইভাবে আবিষ্কার করলো মৃত্যুঞ্জয়কে। ক্লাস এই তোমাদের টাইম দেখার ব্যবস্থা আছে? এখানে তো গড়ি টড়ি কোনো কিছু নেই, আমার তো দেখার কতটুক আছে। আর তার মানে হয়ে গেছে, তাই তো? যাই হোক, তাহলে আমরা এখানে শেষ করি আজকে আলোচনা। যে তাহলে আমরা যেটা বললাম যে এখন মৃত্যুঞ্জয় পুরোদস্ত সাপুড়ি হয়ে গেছে, এবং নেড়াও সাপুড়ে এই পেশাটা অবলম্বন করার জন্য একেবারে মৃত্যুঞ্জয়কে ধরে পড়েছে, মানে তাকে সাপুড়ি বানাতেই হবে যেভাবে হোক। এখন এক পর্যায়ে সাপুড়ে সে হয়ে গেল, সাপ ধরার বায়না আসে। বায়না আসলে বিলাসী
বিভিন্নভাবে ফিরিয়ে দেয় অফারগুলো, কারণ বিলাসী চায় না এই পেশাটা তারা আর অব্যাহত রাখুক। কিন্তু মৃত্যুঞ্জয় কিন্তু এই সুযোগ আসলে কিন্তু হাতছাড়া করতে চায় না। ঠিক এমনই আর মানে এই মানে সাপ ধরার এই পেশাটাকে নেড়াও খুব মানে সাংঘাতিকভাবে নিয়েছে, কারণ ওই যে দুটো তার অভ্যাস ছিল, মানে শখ ছিল, অভ্যাস তো না, দুটো শখ ছিল। একটা হচ্ছে মন্ত্রসিদ্ধ হওয়া, সেটা হয়নি, ফেরত আসছে। একটা খরিজ গোখরা সাপ পোষা, এখন সেই সাপের প্রসঙ্গ তো চলে আইছে, ফলে তার আরে পায়কে মানে একেবারে মানে সে উন্মাদ হয়ে গেছে সাপ ধরার জন্য। এবং সে মৃত্যুঞ্জয়কে বারবার আর কি উদ্বুদ্ধ করত, উত্তেজিত করত যে আমাদের সাপ ধরতে হবে, বা যেখানে যে বায়না আসুক সেটা তারা গ্রহণ করবে। এইভাবে একটা গোয়ালা বাড়ি থেকেই সাপ ধরার একটা বায়না আসলো। বিলাসীর ইচ্ছা ছিল না, কিন্তু ন্যাড়া এবং মৃত্যুঞ্জয়ের আগ্রহের কারণে সে সেটা মানে করতে পারেনি, মানে ফিরিয়ে দিতে পারেনি। তারা সে বাড়িতে গেল সাপ ধরতে, এবং ওই গর্ত খুঁড়ে মানে সাপ ধরার চেষ্টা করার সময় প্রথম মৃত্যুঞ্জয় একটা গোখরো সাপ বের করে আনলো, বের করে এনে ন্যাড়ার হাতে দিয়ে ফের আবার হাত দেওয়ার মুহূর্তেই আরেকটা গোখরো সাপ বের হয়ে এসে তাকে কামড় দিল। এর আগে একটু বলে নেওয়া দরকার, খোঁড়ার সময় কিছু টুকরো কাগজ টাগজ এই জাতীয় জিনিস ওখান থেকে বেরোচ্ছিল, তখন বিলাসী বলেছিল যে সাবধানে খোঁড়ো, সাপ কিন্তু এখানে একটা না, কমপক্ষে দুটো আছে, তার বেশিও থাকতে পারে। তখন ন্যাড়া মৃত্যুঞ্জয় এরা বলেছিল যে এরা তো দেখেছে একটা, এরা তো একটা কথা বলেছে, তখন ওরা একটা দেখেছে তাই একটা কথা বলেছে, কিন্তু আমি বলছি এখানে দুটো আছে কমপক্ষে, দুটো বেশিও থাকতে পারে। দেখছো না কাগজ, সেরা টুকরো কাগজ, মানে সাপের বাসা বেঁধেছে এখানে, এটা সে বোঝাতে চায়, এবং তার কথাই কিন্তু ঠিক হয়েছিল। এবং সেই সাপের দংশনে মৃত্যুঞ্জয় একবার উচ্চারণ করেছিল। তারপর এলাকায় যত গুণী মানে কবিরাজ যারা তন্ত্রমন্ত্র জানে ডেকে হাজির করা হলো, বিলাসীর বাবাকেও ডেকে আনা হলো, সারা দুনিয়ার যত মন্ত্র আছে সেটা মানে পাঠ করা হলো, যত রকমের গালিগালাজ আছে মানে সাপের দেবতাদের দিতে হয় সব রকম তারা দিল, কিন্তু কোনোটাতেই কাজ হলো না। ন্যাড়ার হাতে যে মাদুলিটা ছিল সেটাও আর কি মানে মৃত্যুঞ্জয়ের হাতে বেঁধে দিল, যত রকমের শিকড় বাকড় ছিল সবগুলোই মানে বেটে খাওয়ানো হলো, কিন্তু কোনোটাতেই কোনো কাজ হলো না। মৃত্যুঞ্জয় তার বাবার দেয়া নামটা মানে কি বলবো, যে মৃত্যুঞ্জয় মানে মৃত্যুকে জয় করেছে, যে এইটা সে মিথ্যা প্রমাণিত করে সে পরপারে চলে গেল। আর মৃত্যুঞ্জয়ের মৃত্যুর 7 দিনের মধ্যেই বিলাসী বিষ পানে আত্মহত্যা করে মারা গেল। তাদের এই মৃত্যুটাকে, বিশেষ করে বিলাসের মৃত্যুটাকে নিয়ে লোকে উপহাস করেছিল অনেক, যে মরলে মরলে একসাথে মরলে একের চেতায় মানে পোড়ানো যেত। আসলে কারা উপহাস করেছিল? যারা মৃত্যুঞ্জয় এবং বিলাসীর সম্পর্ককে বুঝবার ক্ষমতা যাদের ছিল না, তারাই মূলত এই মানে তাদেরকে মানে তাদের মৃত্যুটাকে নিয়ে হাসি তামাশা রসিকতা করেছিল। বিলাসী কেন মারা গিয়েছিল? বিলাসী মৃত্যুঞ্জয় যে পৃথিবীতে নেই, সেই পৃথিবীতে বেঁচে থাকাটাও বিলাসী আর সার্থক বলে বিবেচনা করেনি বলেই সে আত্মহত্যার পথটা বেছে নিয়েছিল। এইভাবে গল্পটা শেষ হচ্ছে। আর লেখক যেটা বলছেন যে খোড়া তার বাগানের যে দাবি বিভিন্ন সময় বলে বেড়াতো, যে বাগানের অর্ধেকটা তার, এবং সেটা আদালতে নালিশ করে সেটা শুধু দখলে নেওয়ার অবকাশ মাত্র। সেই খোড়াও বাগানের অধিকারটা পেয়েছিল, তবে কোনো ম্যাজিস্ট্রেটের অফিসের নালিশে না, উপরের মানে সিদ্ধান্তে, মানে স্রষ্টার সিদ্ধান্তে, কারণ মৃত্যুঞ্জয়ের তো আর কেউ ছিল না, ফলে সেই বাগানটা পরবর্তীতে খোড়া নিশ্চয় দখল করেছে। আমরা মোটামুটি সংক্ষেপে গল্পটা আজকে আমরা শেষ করলাম। নেক্সট দিন আমরা এই গল্পটা মানে একেবারে মানে ওয়ার্ড বাই ওয়ার্ড আমরা পড়বো, সেইভাবে আমরা এগিয়ে যাব। তোমাদের সবাইকে ধন্যবাদ।